এই মুহূর্তের সর্বশেষ আপডেট নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ভারতকে নিয়ে বিএনপির কঠিন খেলা শুরু, লুৎফুজ্জামান বাবরের ভয়াবহ কামব্যাক, পর্দার আড়াল থেকে শুরু হলো নতুন নীল নকশা। আরও জানাবো, দ্রুতই দেশে ফিরছে আওয়ামী লীগ, রাজনীতিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস, হাসিনা ফিরলে আবার দেশ ছাড়া হবে তারেক। আপনারা দেখছেন লাইভ নিউজ বাংলা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখুন বিস্তারিত। 17 বছর অন্ধকারে কাটিয়ে ফাঁসির দড়ি একেবারে গলায় এসে ঠেকেছিল সেই লুৎফুজ্জামান বাবর 2026 সালের বদলে যাওয়া বাংলাদেশে হঠাৎ ফিরে এসে শুধু কারামুক্ত হননি, এখন তিনি জাতীয় সংসদেরও প্রভাবশালী সদস্য। নেত্রকোনার আকাশচুম্বিক জনসমর্থনের আড়ালে বাবরকে আসলে ভয়াবহ কোনো প্রশাসনিক ছক আটছেন? তার গোপন মাস্টার প্ল্যান শুনলে গায়ে কাটা দেবে, এমনটাই বলছে যারা তার কাছাকাছি থেকেছে। এই রহস্যের শেষ পর্যন্ত জানতে চাইলে ভিডিওটা ছেড়ে যাবেন না। এখন বাবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নেই, তিনি শুধু একজন আইন প্রণেতা। কিন্তু এই সহজ পরিচয়ের আড়ালে অনেক কিছু লুকিয়ে আছে। রাজনীতির ভেতরের মানুষ জানে বাবরের ক্ষমতা কোনো পদে আটকে নেই। সরকারি চেয়ার তার আসল শক্তি না, তার আসল শক্তি বছরের পর বছর ধরে গড়ে তোলা প্রশাসনিক নেটওয়ার্ক। জেলে থেকেও কিভাবে প্রশাসনের ভেতরে নিজের প্রভাব ঠিক রেখে গেলেন, আজ সেটা নিয়েই কথা বলবো। সংসদ সদস্য হয়েও বাবর কিভাবে এখনও রাষ্ট্রের নীতি নির্ধারণে প্রভাব ফেলেন, এই রহস্যের চাবি তার সময়ে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের হাতে। 2001 থেকে 2006 দায়িত্বে থাকাকালীন তিনি গোয়েন্দা সংস্থা আর পুলিশে এমন এক বলয় বানিয়েছিলেন যার শিকড় আজও কেউ তুলতে পারেনি। এখন আর সামনে এসে নির্দেশ দিতে হয় না, বরং নিজের পছন্দের বিশ্বস্ত লোকদের ঠিক জায়গায় দোষিয়ে আড়াল থেকেই খেলাটা চালিয়ে যাচ্ছেন। আর একবার যদি তার লোকজন প্রশাসনের স্নায়ু কেন্দ্রে শক্ত হয়ে দাঁড়ায়, তখন বাবরকে ক্যামেরার সামনে আসতেই হবে না, তিনি পর্দার আড়াল থেকেই রাষ্ট্র ঘুরিয়ে দেবেন। কিন্তু এই কৌশলের সবচেয়ে বড় প্রভাব পড়বে কোথায় জানেন? ভারত বাংলাদেশ সম্পর্কেই। দিল্লির নীতি নির্ধারকরা লুৎফুজ্জামান বাবর নামটা শুনলেই এখনও আটকে ওঠে। 2004 সালের 10 ট্রাক অস্ত্রকাণ্ড ভারত আজও ভুলে যায়নি। তাদের ধারণা, ভারতের উত্তর পূর্বে অস্থিরতা তৈরিতে বাবরের বিশাল ভূমিকা ছিল। 17 বছর পর বাবর সংসদে ফিরেছেন, দিল্লির দুশ্চিন্তা চোখে পড়ার মতোই বেড়েছে। বাবর যদি এবারও পররাষ্ট্র নীতিতে ছায়া ফেলে, তাহলে 1.5 দশকের একপাক্ষিক সম্পর্ক যে কোনো সময় ভেঙে পড়তে পারে। ভারত কি এবার বাবরের জন্য নতুন কোনো ছব আঁটছে? এসব উত্তেজক প্রশ্নের উত্তর আর বাবরের আরও চমকপ্রদ তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। আর যদি এমন সাহসী, গভীর, অনুসন্ধানী সংবাদ পেতে চান, এখনই সাবস্ক্রাইব করুন নিউজ বিডি লাইভে। আপনার সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশের লড়াইয়ে সাহস যোগায়। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালীন বাবরের সবচেয়ে আলোচিত কাজ ছিল র্যাব গঠন। এখন হয়তো তিনি নতুন কোনো বাহিনী গড়বেন না, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করার নীল নকশা তার মাথায় ঘুরছে। তা ভিন্নভাবে হলেও বাস্তবায়ন করতে চান। গত 15 বছরে প্রশাসনের দলীয়করণ আর বিশৃঙ্খলা জমেছে, সেটা বদলে কঠোর ও পেশাদার বাহিনী গড়ে তুলতে সরকারকে গোপনে পরামর্শ দিচ্ছেন। তার অভিজ্ঞতা সরকারকে এক অদৃশ্য শক্তি দিচ্ছে। কিন্তু 2026-এর এই প্রযুক্তি নির্ভর যুগে তার পুরনো আয়রন ফিস্ট কি আদৌ কাজ করবে? কারাগারের সময় শুধু পার করেননি, তিনি রাজনীতির প্রতিটি দৃশ্যপট খুঁটিয়ে দেখেছেন, জানেন ক্ষমতা বদলের পর কিভাবে নিচু তলার কর্মীদের জাগাতে হয়। নেত্রকোনার বিপুল জনসমর্থনই দেখিয়ে দেয় সাধারণ মানুষের ওপর তার দখল কতটা দৃঢ়। এই জনসমর্থন দিয়েই দলের নীতি নির্ধারণে এমন প্রভাব রাখছেন যা বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ। তিনি সরাসরি মাঠে না থাকলেও তার বানানো রাজনৈতিক কাঠামো ধরেই তার দল এগিয়ে চলছে। এখন প্রশ্ন, আগের সেই কঠোর কৌশলগুলো আজকের দিনে কতটা চলবে? 2006 আর 2026 এই দুই সময়ের মধ্যে আকাশ পাতাল ফারাক। এখন সামাজিক মিডিয়ার যুগ, সবার হাতে ক্যামেরা। বাবর চাইলে আগের মতো হঠাৎ কঠোর সিদ্ধান্ত নিতে পারবেন না। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর তো নজর সব সময় ঢাকার উপর। বিশ্লেষকদের মতে বাবর এখন অনেক বেশি কৌশলী। তিনি আর সরাসরি কোনো বিতর্কে যাবেন না, বরং সাংসদীয় স্থায়ী কমিটিতে থেকে সূক্ষ্ম আইন প্রণয়ন করে নিজের পুরনো লক্ষ্য বাস্তবায়ন করবেন, চুপচাপ, ধীরে ধীরে। এই লুকোনো চালই তার রাজনীতির বড় রহস্য।
বাবরের ফেরার পথে সবচেয়ে বড় বাধা হতে পারে প্রশাসনের ভেতরে জমে থাকা আমলাতান্ত্রিক জটিলতা। অনেকে তো চাইবেই না সেই পুরনো কড়া শৃঙ্খলা ফিরুক, কিন্তু বাবর এমন এক নেতা যিনি প্রতিকূল পরিবেশেও নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে জানেন। তিনি ইতিমধ্যে স্পর্শকাতর পজিশনে নিজের বিশ্বস্ত লোক বসানোর প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন। খবর আসছে বাবর এখন এমন একটা কাউন্টার ইন্টেলিজেন্স ব্যবস্থা চালু করতে চাইছেন যাতে বাইরের কোনো শক্তি দেশের ভেতরে গোয়েন্দা হস্তক্ষেপ করতে না পারে, সেই রকমই শক্ত। এটা শুধু শাসনের বিষয় নয়, এটা আসলে দেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই। বাবর আবারও সক্রিয় হচ্ছেন, আর সেটা শুধু দেশের ভেতরেই নয়, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বাবর সব সময় অপ্রত্যাশিত একটা নাম। দিল্লির নীতি নির্ধারকরা ভালোই জানেন বাবর যদি বাংলাদেশের প্রতিরক্ষা নীতিতে প্রভাব ফেলেন তাহলে ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা হিসাবটাই বদলে যাবে। বাবর কি এবার আবারও চীনের সঙ্গে সামরিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়াবেন? তার আন্তর্জাতিক যোগাযোগ কি ওয়াশিংটন থেকে বেজিং পর্যন্ত বিস্তার পাবে? তার একটাই লক্ষ্য, বাংলাদেশকে এমন শক্ত নিরাপত্তা বলয়ে নিয়ে আসা যেখানে কেউ সহজে চোখ তুলে তাকাতে সাহস না পায়। অনেকেই ভাবছেন সংসদ সদস্য হয়ে বাবর আসলে কি করতে পারবেন। এখানেই তার কৌশল। তিনি সাংসদীয় স্থায়ী কমিটিগুলোতে যেতে চাইছেন, বিশেষ করে স্বরাষ্ট্র আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কমিটিতে। সেখানে থাকতে পারলে তিনি প্রতিটা গুরুত্বপূর্ণ ফাইল ভালো করে খতিয়ে দেখতে পারবেন, আমলাদের কৈফিয়ত চাইতে পারবেন, আর জাতীয় নিরাপত্তা নীতিতে সরাসরি হস্তক্ষেপের সুযোগ পাবেন। এটাই সরাসরি কোনো আদেশ নয়, হলেও তার সুপারিশগুলো প্রশাসনের জন্য বাধ্যতামূলক হয়ে যাবে। এটাই এক ধরনের নীরব বিপ্লব। আজকের লুৎফুজ্জামান বাবর কেবল রাজনীতিবিদ নন, তিনি নতুন এক রাজনৈতিক ইতিহাস লিখছেন। ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা এই মানুষটি পর্দার আড়ালে থেকে বাংলাদেশের ভাগ্য বদলের চাবিকাঠি ঘোরাচ্ছেন। সামনে বাংলাদেশ কোন পথে যাবে সেটা অনেকটাই তার হাতে। তিনি কি পারবেন পুরনো সেই তেজ নিয়ে আবার রাষ্ট্রকে নতুনভাবে সাজাতে, নাকি শেষ পর্যন্ত আন্তর্জাতিক চাপের কাছে মাথা নত করতে হবে? একটা বিষয় একদম পরিষ্কার, বাবরের প্রত্যাবর্তন মানেই ভারত বাংলাদেশ সম্পর্কের পুরনো ছক আর চলবে না। এখন সবাই তাকিয়ে আছে রাজনীতির এই নতুন নাট্যকীয় অধ্যায় কোন দিকে গড়ায়। এদিকে রাজধানী সহ সারা দেশে প্রায় ৩,০০০ স্পট থেকে প্রতিদিন শত কোটি টাকা চাঁদা ওঠে। এই চাঁদাবাজির পেছনে পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সদস্য, এমনকি রাজনৈতিক নেতাকর্মীও জড়িত। বিভিন্ন সূত্র আর যুগান্তরের প্রতিনিধিরা পাঠানো তথ্য থেকে জানা গেছে বেশিরভাগ অর্থই আদায় হয় ভয় দেখিয়ে, মানুষকে বাধ্য করে। এ প্রসঙ্গে জানতে চাইলে সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, চাঁদাবাজি নেই এটা আমি বলিনি, আমি বলেছি একটা হলো চাঁদা, আরেকটা চাঁদাবাজি। চাঁদা মানে কেউ স্বেচ্ছায় দেয়, আর চাঁদাবাজি মানে জোর করে আদায় করা। আমি তো চাঁদাবাজিকে কখনোই সমর্থন করিনি, করছিও না। সবার আগে সর্বশেষ আপডেট নিউজ দেখতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের নিউজ ভালো লাগলে লাইক, কমেন্টস ও শেয়ার করুন। ধন্যবাদ সকলকে।